আজ আমি আপনাদেরকে এমন একজন মানুষের জীবনের কথা বলবো, যিনি অনেক টাকা পয়সা রোজগার করে খুব বড়লোক হতে চাইতেন। যেটা চাওয়াটা হয়তো খুব একটা ভুল নয়। মানুষ যদি নিজে কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে, তাহলে সে চাইতেই পারে যে তার কাছে একটু বেশি টাকা পয়সা থাকুক বা সে অর্জন করতে পারুক। কিন্তু তার জন্য কিন্তু মানুষকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। আজ আমি যার কথা বলবো, তিনি চাইতেন যে তার কাছে অনেক টাকা পয়সা আসুক, কিন্তু সেটার বদলে উনি পরিশ্রম করতে চাইতেন না। উনি ভাবতেন যে উনি এমন কিছু করবেন, এমনভাবে উনি বিষয়টাকে সামলাবেন যে ওনাকে বিনা পরিশ্রমে অনেক অনেক টাকা উনি পেয়ে যাবেন। যেটা বুঝতেই পারছেন, বাস্তবে যেটা একেবারেই কিন্তু সম্ভব নয়। কিন্তু এরকমই একটা অলীক চিন্তাভাবনা সেই ভদ্রলোকের মাথায় চেপে বসে, এবং এই লোভের জন্য উনি কিন্তু আস্তে আস্তে বেপথে চালিত হন। এবং তারপর কি কি ঘটনা ঘটেছিল সেইগুলোই কিন্তু আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না। আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের কিন্তু এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার একটা ছোট্ট কথা বলি, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, কিন্তু রিসেন্ট টাইমে দু একটা এমন ঘটনা পেলাম যেখানে দেখলাম যে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি নাকি কারোর ক্ষতি করেছেন। তার কারণ হিসেবে উনি লিখেছেন যে ওনার নাকি সে ক্ষতি করেছিল। তো দয়া করে আমি আপনাদের সকলকে বলবো, এরকম কাজ নিজেরাও করবেন না, আর এরকম ঘটনা তো একদমই পাঠাবেন না, কারণ এরকম ঘটনা আমরা প্রচার করি না। তো এইগুলো একটু মাথায় রাখবেন, যেন ঘটনাটা এর কোথাও প্রচার না হয়ে থাকে। আর কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা বা এমন ঘটনা যে ঘটনাটা সবাই সবার সামনে শুনতে পারবে না, এরকম কিছু পাঠাবেন না। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা গড়িয়া থেকে অর্ঘ্য সমাদ্দার লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো আমি অবশ্যই সেই চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। অর্ঘ্য যে ঘটনাটা লিখেছে এটা কিন্তু ওদেরই পরিবারের একটা ঘটনা, এবং ঘটনাটার সূত্রপাত কিন্তু বেশ অনেক দিন আগে থেকেই। তো আমি আপনাদেরকে যখন ঘটনাটা বলবো, ওর মায়ের বিয়ের সময় থেকে আমি ঘটনাটা শুরু করছি। তো এর আগেরও কিছু কথা লিখেছে, কিন্তু আমার মনে হয় এখান থেকে শুরু করলেই আপনারা সব থেকে ভালো বুঝতে পারবেন। তো অর্ঘ্য যেটা লিখেছে যে ওর বাড়ি হচ্ছে, মানে ওর বাবার বাড়ি হচ্ছে গড়িয়াতে, আর ওর মামা বাড়ি মানে ওর মায়ের বাপের বাড়ি হচ্ছে হুগলিতে। তো অর্ঘ্যর বাবার সাথে ওর মায়ের বিয়েটা কিন্তু দেখাশোনা করেই হয়েছিল। এবার যখন অর্ঘ্যর মায়ের বাড়িতে ওর বাবার বাড়ির দিক থেকে সম্বন্ধ আসে, তো তখন ওরা প্রথমে শোনে যে ওর বাবা এক ভাই আর এক বোন রয়েছে। তো বোনের বিয়ে হয়ে গেছে, আর এই একমাত্র ছেলে, তো তার বিয়ে দেওয়া হবে। অর্ঘ্যর বাবা একজন শিক্ষিত মানুষ, ভালো চাকরি করেন। তো সে সমস্ত কিছু দেখে কিন্তু অর্ঘ্যর মায়ের বাপের বাড়ি থেকে এই সম্বন্ধটা অ্যাকসেপ্ট করে এবং বিয়ের তৈয়ারি শুরু হয়ে যায়। এর মাঝখানে যখন বিয়ের কথাবার্তা হয়, তো ওর মধ্যে একবারই
অর্ঘ্যর মামাবাড়ি থেকে ওর দাদু দিদা তারা একবার ওদের বাড়িতে এসেছিল। তো সেখানে খুবই ভালো ব্যবহার পায় এবং বিয়ের দিনক্ষণ সব স্থির হয়ে যায়। এবং বিয়ের দিনক্ষণ সব কিছু যখন স্থির হয়ে যায়, যখন বিয়ে হতে আর মাত্র দিন 15 বাকি, তো তখন কিছু একটা কারণে ওদের মানে অর্ঘ্যর বাবার বাড়ি থেকে কিছু লোকজন বিয়ে সংক্রান্ত কোনো আলোচনার জন্য অর্ঘ্যর মামা বাড়িতে যায়। এবং সেখানে গিয়ে কথায় কথায় ওনারা জানায় যে অর্ঘ্যর বাবারা এক ভাই এক বোন নয়, ওনার মানে অর্ঘ্যর বাবার আগে একজন দাদা আছে। এবার হঠাৎ করে এই কথাটা শুনে অর্ঘ্যর মামাবাড়ির লোকের একটু অবাক হয়ে যায় যে যখন সম্বন্ধ এসছিল তখন ওরা কিন্তু কোনো দাদা আছে সেটা বলেনি, শুধু এক ভাই এক বোন এটাই বলেছে। তো তখন স্বাভাবিকভাবেই ওনারা জিজ্ঞেস করেছে যে আপনাদের আর এক ছেলে আছে, বড় ছেলে, আপনারা আগে বলেননি কেন? তখন ওনারা খুব ইমোশনাল একটা কথাবার্তা বলে যে ওনার যে বড় ছেলে সে অনেক বড় ব্যবসা করে, তো সেই জন্য সে বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকে, আর সেই ছেলে কোনোদিনও বিয়ে থাও করবে না, তো সেই জন্য ওরা আর কি খুবই মন খারাপ। এবং সেই ছেলে নাকি বলেছে যে আমি তো বিয়ে থা কিছু করব না, তো তোমরা আমার থেকে কোনো রকম কিছু এক্সপেকটেশন সেই অর্থে রেখো না। তো এরকম ব্যাপার যখন বলে তো ওর বাবা মায়ের একটু অড লাগে, অর্ঘ্যর মায়ের বাবা মায়ের। তো তারা তখনকার দিনকাল, তো তখন ওরাও বলে যে না, আমরা তখন ভাবলাম যে আপনাদের এটা জানা উচিত, তো সেই জন্য আপনাদেরকে জানিয়ে নিলাম। কিন্তু সেই ছেলে বাড়িতে খুব একটা থাকে না, আর বিয়ের সময়ও সে আসবে না। তো এই ব্যাপারটায় অর্ঘ্যর মামা বাড়ি থেকে একটা জিনিস বুঝতে পারে যে কোথাও একটা ওই বড় ছেলের সাথে এদের বাড়ির একটা মনোমালিন্য আছে। সেটা যে কারণেই হোক, সে বিয়ে করছে না বলে বা সে সারা বছর বাইরে বাইরে বেশিরভাগ থাকে বলে কিছু একটা নিয়ে মনোমালিন্য আছে। কিন্তু অর্ঘ্যর বাবা যার যে ছেলের সাথে আর কি অর্ঘ্যর মায়ের বিয়ে ঠিক হয়েছে সে ঠিক আছে, শ্বশুরবাড়ির লোকজন ঠিক আছে, শিক্ষিত পরিবার, তো সব কিছুকে কনসিডার করেই ওরা ভাবলো যে না ঠিক আছে, যেটা হচ্ছে সেটা হোক, বিয়েটা ভালোভাবে মিটে যাক। তো আস্তে আস্তে সেই দিন এগিয়ে এলো, অর্ঘ্যর বাবার সাথে ওর মায়ের বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যখন অর্ঘ্যর মা শ্বশুরবাড়িতে এলেন গড়িয়াতে, তো এসে দেখছে যে খুব সুন্দর করে সেই সময় আর কি রিসেপশন যেভাবে হতো, মানে নর্মালি যেভাবে আর কি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে হতো তার থেকেও বেশ বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। তো এসব দেখে ওনার খুব ভালো লাগে, মানে এতটাই এক্সপেকটেশন ওনার ছিল না। যাই হোক, তো সকাল থেকেই মানে সমস্ত আত্মীয় স্বজনরা ওনাকে ঘিরে রয়েছে, নতুন বউ। এবার মাঝে মধ্যে ওর মায়ের কানাঘুষো কানে আসছে যে এই বউটা আবার চলে যাবে না তো, এই বউটা অ্যাটলিস্ট এই বাড়িতে থাকতে পারবে তো, বা এই বউটা সংসার করবে তো, এরকম কানাঘুষো কথা আসছে। এবার ওর মায়ের কানেও একটু আধটু আসছে। এবার আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মানে মানুষজন খুব বেশি গসিপ করতো, এখনও করে কিন্তু এখন হয়তো একটু আড়ালে করে, কিন্তু তখনকার দিনে না এত রাগঢাক ছিল না। হয়তো ওনার মাকে শুনিয়ে কথাটা বলার হয়তো উদ্দেশ্য ছিল না, কিন্তু ওনার কানে চলে আসে। এবার এই কথা শুনে না ওর মায়ের না খুব মানে অদ্ভুত লাগে যে বাড়িতে প্রথম বিয়ে হচ্ছে, ওনার যে ভাসুর সে তো বিয়ে থা কিছু করবে না, সে বাইরে বাইরে থাকে, সত্যি সে বিয়েতেও আসেনি, বৌভাতেও তার কোনো দেখা নেই। আর ওনাদের যেটা অর্ঘ্য লিখেছে যে ওর যে বাবার যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু বেশ বড় চওড়া বাড়ি ছিল। এখন ওরা পরবর্তী সময়ে জমিটা দিয়ে দেয় প্রমোটারকে এবং সেখান থেকে ওরা 2-3টে ফ্ল্যাট নিয়েছে। এবার ওর মায়েরও একটু অদ্ভুত লাগে এবং ওর মায়ের মনে মনে না একটা অদ্ভুত ডাউট চলে আসে যে কেন এই বউটা করে সবাই বলছে, তাহলে কি আগেও কোনো বউ ছিল? ওর মায়ের খুব অদ্ভুত লাগে। এবার নতুন বউ, আর তখনকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজ, তার উপরে কাউকে যে কিছু জিজ্ঞেস করবে, শ্বশুরবাড়িতে সবাই নতুন, কাকে জিজ্ঞেস করবে? তো ওখানে মানে ওনার যে ননদ ছিল সেই ননদের একটা বাচ্চা মেয়ে ছিল। তো সেই বাচ্চা মেয়েটার সাথে ওনার একটা বেশ সুন্দর সম্পর্ক ওই কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়েছে। তো তখন মানে অর্ঘ্যর মা ভাবে যে বাচ্চা মেয়েটাকে একবার জিজ্ঞেস করব, কারণ ওনার মায়ের না খুব মানে প্যালপিটেশন হচ্ছে যে কেন
একটা বউ বা এই বউটা এরকম করে কেন সবাই বলছে। তো তখন জিজ্ঞেস করেছে এরকম বাচ্চা মেয়েটাকে যে ওর আর কোনো মামি আছে কিনা, এরকম করে জিজ্ঞেস করেছে বাচ্চাটাকে। এবার বাচ্চাটা না মানে ছোট তো তো মানে বলে ফেলেছে যে একটা মামি ছিল, একটা বড় মামি ছিল, সেই মামি আর নেই, বাড়িতে নেই, এরকম করে বলে বাচ্চাটা দৌড়ে খেলতে চলে গেছে। এবার ওর মা না পুরো কনফিউজ হয়ে যায় যে মামি ছিল, একটা বড় মামি, মানে আগে এসছে বলে তাকে বড় মামি বলছে, আমার বর কি তাহলে এটা আমাকে দ্বিতীয়বার বিয়ে করছে? তো এইটা ভেবে না ওনার খুব রাগ হয় মনে মনে এবং খুব খারাপ লাগে যে তার মানে আমার যার সাথে বিয়ে হলো, আমাকে বিয়ে করার আগে আমার বরের আর একটা বউ ছিল, সে কোনোভাবে চলে গেছিলো, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? কারণ ওর মায়ের মনে না একটা ডাউট একটু তৈরি হয়ে গেছিলো, কারণ ওই যে বললাম যে ওনার বরের যে আর একটা বড় ভাই আছে, সেই কথাটা এটা বিয়ের ঠিক দিন 15 আগে জানিয়েছে। তো ওর মায়ের খুব দুঃখ হয় মনে মনে এবং উনি ভাবছে যে আমি কাকে কি জিজ্ঞেস করবো। শ্বশুরবাড়িতে সবাই নতুন, নতুন বউ ভাতের দিন কিছুক্ষণ পর ওনার বাপের বাড়ির লোকেরা বিকেলের মধ্যে সব চলে আসবে। ওনার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে একটা মেয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে করে, শ্বশুরবাড়ি আসে, সেখানে যদি সেটা এরকম ঘটনার সম্মুখীন হয়, অবশ্যই সেটা তো খুব একটা ভালো লাগার কথা নয়। খুব কষ্ট হয় ওর মায়ের। যাই হোক, তো আস্তে আস্তে সন্ধ্যের সময় এগিয়ে আসে। ওর মাকে কিন্তু ওখানে মানে তার শ্বশুরবাড়ি থেকে বেশ ভালো সোনার গয়না দেয়া হয়, হার দুল সেট পুরো বালা সব কিছু দেয়া হয় এবং বেশ লোকজন আসছে, ওনাকে ভালো ভালো উপহার দিচ্ছে, ওনাকে সুন্দর করে সাজানো হয়েছে, বেশ একটা দামি শাড়ি বেনারসি পরানো হয়েছে, সব কিছুই খুব ঠিক আছে। কিন্তু কোথাও একটা ওর মায়ের মনে না খুব দুঃখ হতে থাকে ওই মেয়েটার কথা শুনে। এবং তারপর আবার উনি মনে মনে ভাবছে যেটা বাচ্চা মেয়ের কথা শুনে আমি এত দুঃখ কেন পাচ্ছি, এটা তো হতেও পারে ভুল। কিন্তু তারপরে ভাবছে যে বাকি লোকেরা তাহলে কি সবাই ভুল বলছে, মানে এটা যে কানাঘুষোটা আর কি যে শুনছে যে এই বউটা সংসার করলে হয়, এই বউটা টিকতে পারলে হয়, এরকম কেন বলছে। যাই হোক, এত সুন্দর করে ওনাকে সাজানো হয়, এত গয়নাগাটি উনি পান, কিন্তু তবুও ওনার মনে একটা অদ্ভুত বিষাদ চলে আসে। যাই হোক, তো ওনার বাপের বাড়ির লোক আসে বউ ভাতের অনুষ্ঠানে, তাদেরকে দেখে উনি একটুখানি, উনি কিন্তু তাদের সাথে কোনো রকম কোনো কথা শেয়ার করে না এবং উনি খুব হাসি মুখে পুরো রিসেপশনের সময়টা কাটায়। যাই হোক, রাত হয়, লোকজন সব চলে যায়। এবার না মানে উনি আর নিতে পারছে না ভিতর ভিতর, মানে এত কষ্ট হচ্ছে যে যদি আমি ওর দ্বিতীয় পক্ষের স্ত্রীও হয়ে থাকি তাহলে আমাকে জানালো না কেন, এরকমভাবে কেন ব্যাপারটা ঘটলো। তো খুব কষ্ট হয় এবং রাতের বেলা যখন মানে ফুলসজ্জা সমস্ত ঘরটর সাজানো হয়েছে, তো ওনার না মানে উনি তখন মনে মনে ভাবলেন যে না, আমি এইভাবে থাকতে পারবো না, আমি যাই হোক আমি আমার স্বামীকে জিজ্ঞেস করব, সরাসরি জিজ্ঞেস করব, তাতে উনি যা মনে করে মনে করবে, আমি সরাসরি জিজ্ঞেস করব। কারণ আমি এই কথাটা তো শ্বশুরবাড়ির অন্য কাউকে বলতে পারবো না, যেহেতু আমার সাথে ওনার বিয়ে হয়েছে, আমি ওনাকেই জিজ্ঞেস করব। এবার তখনকার দিনে বুঝতেই পারছেন, মানে এখন যেমন অ্যারেঞ্জ ম্যারেজ হলেও একটা কথোপকথন আগে থেকে শুরু হয়ে যায়, ওনাদের সময় কিন্তু সেই ব্যাপারটা ছিল না। তো সেই বৌভাতের রাতে যখনই আর কি ওনার হাজবেন্ড ঘরে আসে, উনি প্রথমেই কিন্তু কথাটা জিজ্ঞেস করেন একদম সরাসরি, কোনো রকম কোনো ভনিতা না, কিচ্ছু না। উনি সরাসরি ওনার স্বামীকে বলেন যে আচ্ছা একটা সত্যি কথা বলো তো, আমি কি তোমার দ্বিতীয় স্ত্রী? তোমার কি এর আগে বিয়ে হয়েছিল? এবার এই কথা মানে অর্ঘ্যর বাবা যখন তার স্ত্রীর মুখে শোনে, উনি হতভম্ব হয়ে যান যে কী বলছে এরকম। তো ওনার হাজবেন্ড বলছেন না, তুমি আমার দ্বিতীয় স্ত্রী হতে যাবে কেন? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, তোমাকে এরকম কথা কে বললো? তো ওনার মা তখন বলছে না, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি সত্যি কথা বলো, আমি আমি যদি সত্যি 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 যদি তুমি এর আগে বিয়ে করেও থাকো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সেটা বলোনি কেন, বা তোমার বাড়ির লোক কেন আগে বলেনি? তো ওনার বাবা তো খুব অবাক হয়ে গেছে। উনি বলছেন না, তোমাকে সব কথা কে বলেছে, আমার এর আগে কোনো দিন বিয়ে হয়নি, আর যদি সেরকম কোনো ঘটনা ঘটতো, আমার যদি এর আগে বিয়ে হতো, আর কেউ বলুক না বলুক, আমি কিন্তু তোমাকে জানাতাম, এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার যখন ওনার হাজবেন্ড বারবার বলছে যে না আমার বিয়ে হয়নি বিয়ে হয়নি, তো তখন ওনার হাজবেন্ড ওনাকে উল্টে জিজ্ঞেস করেছে তুমি এরকম কথা আমাকে কেন জিজ্ঞেস করছো, কী কারণে?
তখন অর্ঘ্যর মা বলেন যে তোমাদের অনেক আত্মীয় স্বজন নিজেদের মধ্যে বলা বলি করছিল যে এই বউটা টিকতে পারবে তো, এই বউটা বাড়ি ছেড়ে চলে যাবে না তো, এরকম নানান কথা আমি শুনেছি। এবং তার সাথে সাথে ওনার মা এটাও বলেন যে তোমার যে বোনের যে মেয়ে, আমি তাকে একবার একটু জিজ্ঞেস করলাম, সে কিন্তু আমাকে এরকম বলেছে। তো ওনার হাজব্যান্ডের না মানে মাথায় হাত, এসব কি শুনেছে তার বউ। তো মানে অর্ঘ্য যেটা লিখেছে যে ওর মা প্রচণ্ড মানে স্পষ্টবাদী একজন মানুষ আজ অব্দিও। তো তখন উনি সেরকমই ছিলেন। তো উনি বলেছেন যে দেখো যা ব্যাপার আমাকে সত্যি বলো। তো তখন ওনার হাজব্যান্ড বলছে যে দেখো আমি তোমাকে এটুকু প্রথমে বলি যে আমার কিন্তু এর আগে কোনো দিন কোনো বিয়ে হয়নি, এটা তুমি আগে বিশ্বাস করো। তো তখন ওনার মা বলেছে যে তাহলে এই কথাগুলো কেন আসছে, তার মানে তোমাদের বাড়িতে একটা দুটো আত্মীয় স্বজন মিথ্যে বলতে পারে, বেশ কিছু আমি আত্মীয় স্বজনকে মারফত আমি কানাঘুষো শুনলাম যে এরকম এই বউটা টিকতে পারবে কিনা, এই বউটা থাকবে তো, এটার মানে কি, কেন তারা এরকম কথা বলছিল, শুধু শুধু নিশ্চয়ই বলবে না। তো তখন অর্ঘ্যর বাবা ওর মাকে বলে যে আমি তোমাকে সব বলছি, কিন্তু তুমি তার আগে এরকম কোনো ধারণা মনের মধ্যে রেখো না যে আমার এর আগে কোথাও বিয়ে হয়েছিল বা তুমি আমার দ্বিতীয় স্ত্রী, এরকম ভেবো না। কারণ বলতে তাহলে ব্যাপারটা কি আমায় খুলে বলো। তখন অর্ঘ্যর বাবা ওর মাকে বলে যে অ্যাকচুয়ালি ওনার যে বড় দাদা রয়েছে, সেই বড় দাদার এর আগে বিয়ে হয়েছিল এবং সেটা একবার নয় দুবার বিয়ে হয়েছিল। তো এই কথাটা শুনে না অর্ঘ্যর মা খুব শকড হয়ে যায় যে যে দাদার কথা প্রথম কথা হচ্ছে যে এই দাদার কথা প্রথমে এরা বলেইনি, বিয়ের ঠিক দিন 15 আগে বলে, এবং তারপরে এখন ওনার হাজবেন্ড বলছে যে ওনার দাদা দুবার বিয়ে হয়েছিল। তো তখন অর্ঘ্যর মা খুব অবাক হয়ে যেমন বলছে তাহলে সেই বউরা কোথায় আর দুবার বিয়ে হলো কেন। তো তখন ওর বাবা বলে যে আমি তোমাকে সব বলছি। অ্যাকচুয়ালি এই যে বড় দাদা, সেই বড় দাদা কিন্তু ছোট থেকে একদম সুস্থ স্বাভাবিক একটা ছেলে ছিল এবং খুব অ্যাম্বিশন ছিল যে অনেক জীবনে অনেক বড় হবে, অনেক টাকা রোজগার করবে, এবং ছোটবেলা থেকে ওনার কিন্তু ব্যবসা করার দিকে একটা বিশেষ মন ছিল। তো সেই জন্য সে একটা বয়সের পরে নিজে থেকেই ব্যবসা শুরু করে, এবং সে যখন ব্যবসাটা শুরু করে বাড়ি থেকেই করেছিল, এবং তার কিন্তু ব্যবসায় বেশ আস্তে আস্তে ছোট ছোট করে উন্নতি হচ্ছিল। এবার এরকম উন্নতি হতে হতে উনি একটা জায়গায় পৌঁছে যান, এবং পৌঁছানোর পরে এই অর্ঘ্যর যে জ্যাঠা আর কি, তার হঠাৎই মনে হতে থাকে যে তার যতটা উন্নতি করার দরকার ছিল সে ততটা উন্নতি করতে পারছে না, এবং ওর জ্যাঠার এটাও মনে হতে থাকে যে উনি এত পরিশ্রম করে ব্যবসাটাকে যেটুকু দাঁড় করিয়েছে, ওনার মনে হতো যে ওনার আশেপাশে যত ব্যবসায়ী রয়েছে তারা কিছুই খাটে না, কিছুই কাজকর্ম করে না, কিন্তু তাদের ব্যবসা পুরো ফুলে ফেঁপে উঠেছে। তার সাথে এটাও অর্ঘ্যর বাবা ওর মাকে বলে যে ওর দাদা ছোটবেলা থেকেই প্রচণ্ড টাকার প্রতি আসক্ত ছিল, মানে টাকা 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 এরকম করে ওনার মানে সব কিছুর মধ্যে উনি টাকাকে আর কি অর্জন করতে চাইতেন। এবার একটা সময় যখন উনি দেখলেন, মানে ওনার মনে হলো যে উনি ব্যবসায় যতটা উন্নতি করেছে তার থেকে অনেক বেশি ওনার উন্নতি হওয়া উচিত ছিল, তখন না উনি কীরকম একটা খ্যাপাটে টাইপের হয়ে গেলেন। এবার খ্যাপাটে টাইপ বলতে ওনার মানে ওই ভদ্রলোক আর কি, অর্ঘ্যর জ্যাঠা, সে ভাবে যে না, এইভাবে আমি বড়লোক হতে পারবো না, আমাকে অন্য কোনো উপায় বার করতে হবে। এবং এই কথা চিন্তা করে সে তার ব্যবসাটাকে যেভাবে এগোচ্ছিল সেই জায়গা থেকে সে অন্যদিকে সরে যায়। এবার অন্যদিকে সরে যাওয়া বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে ওর জ্যাঠা এমন কিছু মানুষের সাথে মেলামেশা শুরু করে যারা ওর জ্যাঠাকে বেপথে চালিত করে। বেপথে চালিত করে মানে মানে ওনার যে ব্যবসাটা ছিল সেই ব্যবসার প্রতি উনি মনোযোগ না দিয়ে সেই ব্যবসাটাকে আরও কী করে বাড়ানো যায় সেই সব কথা চিন্তা না করে উনি একটা জায়গায় যেতেন যেখানে নাকি 2-3 জন মানুষ ছিলেন যারা নাকি তন্ত্র সাধনার মাধ্যমে কোনো মানুষের যে কোনো সমস্যা নাকি সমাধান করতে পারে। এবার সেই কথা শুনে অর্ঘ্যর যে জ্যাঠা সে সেখানে যায় এবং গিয়ে তার সমস্ত কথা বলে যে আমার অনেক টাকার দরকার, আমি চাই আমার ব্যবসাটা বিশাল বিশাল বড় হোক, কিন্তু আমাকে যেন খুব বেশি খাটাখাটনি না করতে হয়। তো সেই লোকগুলো তখন ওর জ্যাঠাকে বলে
যে হ্যাঁ আমরা সেই ব্যবস্থা আপনার করে দেব, কিন্তু তার জন্য আপনাকে কিছু কিছু মানে ক্রিয়া আদি করতে হবে। এবার প্রথম যখন এই জিনিসগুলোর বশবর্তী হলেন ওই ভদ্রলোক, তিনি কিন্তু বাড়িতে কাউকে জানাননি যে সে এরকম কিছু একটা করছে। তো সে বলে ঠিক আছে, আমি অনেক টাকা চাই, আমি চাই আমার ব্যবসা বিশাল বড় হোক। তো সে তখন ব্যবসার কাজে মন দেওয়া ছেড়ে দিয়ে সে সম্পূর্ণভাবে সেই তন্ত্র সাধনার মাধ্যমে ওনার অনেক ব্যবসা বড় হবে, অনেক টাকা হবে, এই দিকে কিন্তু উনি আস্তে আস্তে ঝুঁকে পড়লেন। এবং এই দিকে ঝুঁকে পড়ার সাথে সাথে ওর জ্যাঠার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এলো, যে পরিবর্তনগুলো প্রথম দিকে বাড়ির লোক বুঝতে না পারলেও পরবর্তী সময় কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে পারে। কীরকম? যেমন ওর জ্যাঠা কিন্তু মানে বাড়িতে সকলের সাথে খুব হাসি মুখে কথা বলতো, মানে যেরকম একটা স্বাভাবিক বাড়ির লোকের সাথে সম্পর্ক হয় সেরকমই সম্পর্ক ছিল। কিন্তু আস্তে আস্তে ওর জ্যাঠা বাড়ির সবার সাথে একটা দূরত্ব সৃষ্টি করলো এবং সে ব্যবসার কাজকর্ম ছেড়ে দিয়ে, প্রায় এক কথায় আস্তে আস্তে ছেড়ে দিয়ে, উনি ঘরের মধ্যে সারাদিন বসে থাকতো এবং বিভিন্ন রকমের উদ্ভট মন্ত্র উচ্চারণ করত। সন্ধেবেলা হলে নিজের ঘরের সামনে সর্ষে ছড়িয়ে দিত, ঘরের মধ্যে ছোট মুরগি ঢুকিয়ে রেখে দিত খাটের নিচে, সেই মুরগিকে আবার দুদিন পরে সিঁদুর টিঁদুর মাখিয়ে সেই মুরগি নিয়ে আবার ঘর থেকে সে বেরিয়ে যেত। এরকম নানান কার্যকলাপ কিন্তু সে শুরু করে। এইরকম বিষয় যখন আস্তে আস্তে দিনে দিনে বাড়তে থাকে, স্বাভাবিকভাবেই পরিবার থেকে একটা প্রতিরোধ আসে এবং প্রথম প্রথম যখন ওর জ্যাঠাকে জিজ্ঞেস করা হতো যে সে ব্যবসার কাজকর্ম না করে সে বেলা 1:30-2 অবধি কেন দরজা বন্ধ করে বসে থাকে, তো প্রথম দিকে ওর জ্যাঠা বলতো যে না আমি ঘুমোই, আমার একটু কাজ থাকে এরকম। কিন্তু পরবর্তী সময়ে তার এই ধরনের ক্রিয়া আদি যখন বাড়ির লোক আস্তে আস্তে বুঝতে পারে, তখন কিন্তু সে তার বাড়ির লোক যদি বলতো যে কেন এগুলো করছিস, এগুলো করার কি দরকার, এগুলো কুসংস্কার, তো ওনার জ্যাঠা না খুব রেগে যেত এবং সে বলতো যে আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমি আমার ঘরের মধ্যে যা করার করছি, আমি অনেক টাকা রোজগার করতে চাই, অনেক বড় লোক হতে চাই, আমাকে তোমরা এগুলো করতে দাও। আর যদি বাড়ির লোক এটার অন্যথা কোনো কিছু বলতো বা সমর্থন না করতো, তখন কিন্তু বাড়িতে একটা বিশাল ঝগড়াঝাটির সৃষ্টি হতো। এবং এই রকম করে অর্ঘ্যর যে দাদু ঠাকুমা তারা তাদের বড় ছেলেকে বোঝাতে থাকে এগুলো থেকে বিরত থাকতে, কিন্তু ওনার জ্যাঠার মাথায় এমনই একটা ভূত চড়ে গেছিল, উনি মানে বিশ্বাস করে ফেলেছিলেন যে এইগুলো করলেই বুঝি ওনার কাছে প্রচুর টাকা আসবে। আর যে 3জন ছিল সেই 3জন তারাও হয়তো বিভিন্ন ধরনের এই ধরুন ক্রিয়াদির মাধ্যমে ওর জ্যাঠার মাথাটাকে এমন করে দিয়েছিল, এমনভাবে ওর জ্যাঠা বিশ্বাস করতো যে এগুলো করলেই বুঝি সব কিছু ঠিক হয়ে যাবে। এবং এইগুলো করতে করতে আস্তে আস্তে এগুলো কিন্তু প্রচণ্ড রকমভাবে বৃদ্ধি পেতে থাকে। এবার এই ধরনের জিনিসপত্র মানে ওর জ্যাঠা এত বেশিভাবে করতে থাকে যে এই জিনিসগুলো ঘরের লোকেরা যেমন অতিষ্ঠ হয়ে গেছিল, মানে পাড়া প্রতিবেশীর লোকেরাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতো, কারণ ঘরের মধ্যে মুরগি রেখে দিলে সেই মুরগি মাঝে মধ্যে চিৎকার করতো। এবার সবাই পাড়ার লোক ভাবতো যে এই বাড়ি থেকে তো মুরগির চিৎকার আসে কী করে, তা সকালবেলা হয়তো সেই মুরগিকে সিঁদুর পরিয়ে সেই মুরগি নিয়ে বেরিয়ে যাচ্ছে, কখনো ঢুকছে, কখনো দরজার বাইরে সর্ষের তেলের সাথে কালো তিল দিচ্ছে। এরকম নানান উদ্ভট জিনিস দেখে পাড়ার লোকেরাও কিন্তু আস্তে আস্তে এই নিয়ে কথা বলা শুরু করে। এবার যখন অর্ঘ্যর দাদু ঠাকুমা তার বড় ছেলেকে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেল এবং বুঝতে পারলো যে এটা করে কোনো লাভ হবে না, তখন ওনারা ভাবলেন যে ছেলেকে বিয়ে দিলে কেমন হয়, বিয়ে দিলে বাড়িতে বউ এলে যদি বউ বোঝাতে পারে। তো এইরকম করে ওর জ্যাঠার জন্য সেই সময় সম্বন্ধ দেখা শুরু হয়। যথারীতি একটি মেয়ের সাথে সম্বন্ধ হয় এবং বিয়েও হয়ে যায়। সেই বিয়েটা কিন্তু ওনারা খুব ভালোভাবেই দিয়েছিলেন। কিন্তু দেখা যায় যে বিয়ের পরে বিষয়গুলো কমার বদলে আস্তে আস্তে আরও বাড়তে থাকে এবং ওর জ্যাঠা কী করে, তার স্ত্রীকে নিয়ে সেই তান্ত্রিকদের কাছে যেত এবং স্ত্রীকে দিয়েও বিভিন্ন ধরনের ক্রিয়া আদি করানোর চেষ্টা করত। এবার প্রথমে যার সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটি কিন্তু খুব সাদাসিধে ছিল। সে ভাবে যে ঠিক আছে স্বামীর আয় উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, সে তার স্বামীকে বারণ করার বদলে সে কিন্তু এই কাজগুলো করতে থাকে। এবারে হঠাৎ করে মানে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মোটামুটি ভালো বনাবনি ছিল, কিন্তু তারপর কোনো একটা অজানা কারণে মানে সেটা ঠিক কী ঘটনা ঘটেছিল
সেটা ওনার বাড়ির লোকও জানে না। তো সবাই ভেবেছিল যে ঠিক আছে, স্বামী স্ত্রী দুজনে মিলে যা করছে করুক, ভালো থাকুক ওরা। কিন্তু সেই ভালো থাকাটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের 6 মাস পরেই হঠাৎ করে কী ব্যাপার নিয়ে যে ঝগড়া অশান্তি হয়েছিল জ্যাঠার সাথে তার স্ত্রীর, সেটা কেউ জানে না। এবং হঠাৎ করেই ওই ওই যে যে স্ত্রী ছিল ওর জ্যাঠার, সে মানে বাইরে থেকে এসছিল, মানে ওই তান্ত্রিকদের কাছে গিয়ে ওনারা কাজকর্ম বিভিন্ন করতো, যদিও তাতে কিন্তু ব্যবসার খুব একটা উন্নতি হয়নি। তো সেখান থেকে আসার পরই মানে হঠাৎ করেই কিছুদিন থেকে মানে ওনার যে স্ত্রী ছিল সেটি একটু অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে। ঠিক আছে, মানে একটা সুস্থ সবল মানুষ বা মানসিকভাবে যিনি সম্পূর্ণ সুস্থ, তার পক্ষে ওরকম অসংলগ্ন কথা বা অসঙ্গতিপূর্ণ কাজকর্ম, সেগুলো সবাই না বাড়িতে লক্ষ্য করতে থাকে। এবার এক একজন বলেছে, তার বাড়ির লোক মানে অর্ঘ্যর দাদু ঠাকুমা হয়তো বলেছে যে বৌমা তুমি এরকম কেন করছো, তো কোনো উত্তর পেত না। এবার ভাবলো যে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে। আর এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু মানে অর্ঘ্যর যে দাদু ঠাকুমা, তারা কিন্তু তার বড় ছেলের সাথে বিশেষ একটা আলোচনা করতে পারতো না, কারণ তার বড় ছেলে পছন্দ করতো না। তো এরকমভাবে 2-3 দিন খুব অসংলগ্ন আচরণ করে, এবং তারপর একদিন রাতের বেলা খুব ঝগড়া হয়, মানে ওর জ্যাঠার সাথে তার স্ত্রীর খুব ঝগড়া হয়, এবং সে হঠাৎ করেই বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে নেয়, সেই যে স্ত্রী ছিল সে। তো এই ঝগড়া অশান্তিটা যে খুব বাড়ছে, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, সেই বিষয়টা আঁচ করে ওর দাদু ঠাকুমা সঙ্গে সঙ্গে ওর জ্যাঠার ঘরে চলে যায়। এবং জ্যাঠার ঘরে গিয়ে ওরা দেখে যে তাদের বড় বৌমা ওরকম করে ঘুমের ওষুধ খেয়ে কীরকম অচৈতন্যর মতো হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতাল যায়, এবং সেখানে খুব ভালো ডাক্তারবাবু ছিলেন, এবং তিনি কিন্তু অনেক চেষ্টা করে ওর সেই যে মেয়েটি ছিল মানে ওই বউটিকে বাঁচিয়ে দেয়। ঠিক আছে, এবং বেঁচে যখন সে 2-3 দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফেরে, সে ঠিক তার পরের দিন সমস্ত জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যায়। বহুবার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কী ব্যাপার হয়েছে, তুমি সংসার কেন করবে না, বা ঠিক আছে তুমি যখন এই বাড়িতে ফিরতে চাচ্ছ না ঠিক আছে, কিন্তু কারণটা বলো, তোমাদের মধ্যে কী নিয়ে অশান্তি হয়েছিল, কেন তুমি বা এই ঘটনা ঘটানোর 2-3 দিন আগে এরকম অসংলগ্ন আচরণ করছিলে, অসংলগ্ন কথাবার্তা বলছিলে, কি হয়েছিল? সেই মেয়েটি কিন্তু কিচ্ছু বলে না। সেই মেয়েটি বলে, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, যা জিজ্ঞেস কর আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন। যথারীতি অর্ঘ্য দাদু ঠাকুমা তার বড় ছেলেকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার হলো, এতবার একটা ঘটনা কী করে ঘটলো, সেও কিন্তু কিছু বলে না। এবং তারপরে কিন্তু আইনিভাবে ওদের বিচ্ছেদ হয়ে যায়। ব্যাস গেল। এরপরে তো ওর জ্যাঠা মানে স্ত্রী চলে যাওয়ার পরে উনি আরোই মানে মনে হলো যেন মনে 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 উনি খুব দুঃখ পেয়েছিলেন যে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেল। উনিও একবার গেছিলেন ওনার স্ত্রীকে মানানোর জন্য, কিন্তু সেই স্ত্রী আর ফেরেননি। কিন্তু ঘটনাটা যে সে রাতে কী ঘটেছিল বা তার আগেই বা কী ঘটনা ঘটছিল, সেই বিষয়ে কিন্তু বাড়ির লোক কেউ কিচ্ছু জানতো না। যাই হোক, এভাবে কেটে গেল, এবং ওনার স্ত্রী চলে যাওয়ার পরে উনি আরও দুঃখে কষ্টে কাতর হয়ে উনি ব্যবসার কাজকর্ম সম্পূর্ণ যাকে বলে প্রায় বন্ধই করে দিয়েছিলেন। যেটুকু যা সেই সময় দেখাশুনো করার এই অর্ঘ্যর দাদু করতেন। এবং উনি দিন রাত সেই কোথায় বারুইপুরের দিকে সেই যে তান্ত্রিক ছিল সেই তান্ত্রিকদের ওখানে পড়ে থাকতেন। রাত করে বাড়ি ফিরতেন, এবং বাড়ি ফিরে সে বিভিন্ন ধরনের উদ্ভট কাজকর্ম করত। মানে আগে যেরকম কাজকর্ম করতো তার থেকেও বেশি উদ্ভট কাজকর্ম করত। এবং আগে হয়তো সপ্তাহে 2 দিন বা কোনো বিশেষ তিথিতে সে বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র পড়ে নিজের ঘরে যোগ্য মতো করত। কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর থেকে উনি এত বেশি বিষয়গুলোর মধ্যে ইনভলভ হয়ে পড়লেন যে প্রায় সপ্তাহে 4 থেকে 5 দিন উনি ঘরে দরজা বন্ধ করে বিকেল 3টে-4টে অবধি উনি থাকতেন কিছু না খেয়ে। মানে রাতের বেলা হয়তো সে খেয়ে ঘরে ঢুকেছে, এবং খাওয়ার মধ্যেও তার প্রচুর বাদবিচার চলে এসেছিল। সে বিভিন্ন রকমের মানে ক্রিয়া আদি করতো, ঘরের মধ্য থেকে প্রচণ্ড মানে ওই মানে ধুনোর ধোয়ার আওয়াজ আসতো, বিকট বিকট শব্দ করতো মুখে। এবং এগুলো যখন আস্তে আস্তে করতে থাকলো, ঘরের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। মানে ওর জ্যাঠা নিজের ঘরে এগুলো করতো, কিন্তু বাড়ির সবাই বুঝতে পারতো এক একটা সময় পুরো বাড়িটা যেন কাঁপছে।
ইভেন কাচের জানলার মধ্যেও ঝনঝন আওয়াজ হতো, জিনিসপত্র হঠাৎ হঠাৎ পড়ে যেত, এইরকম অস্বাভাবিক জিনিসপত্র হওয়া শুরু হলো। তো এইগুলো যখন শুরু হয় তখন ওর জ্যাঠারকে তার বাবা মা আবার বোঝানোর চেষ্টা করে যে এরকমগুলো না করতে, কিন্তু সেই ছেলে তখন মানে মানে এইগুলো যখন ও মানে কাজের মধ্যে থাকতো তখন ওর জ্যাঠা না মানে নিজের মধ্যে থাকতো না, কিরকম একটা পাগল পাগল ভাব হয়ে গেছিল। যাই হোক, তো এরপরে যেটা হলো যে ওর জ্যাঠা খুব অসুস্থ হয়ে পড়লেন। খাওয়া দাওয়া সেভাবে করতো না, মানে রাতের বেলা হয়তো সে 10টা সাড়ে 10টার সময় খেয়ে নিজের ঘরে ঢুকেছে, তারপরে বিকেল 4টে সাড়ে 4টে অবধি সে নিজের ঘরে বসে এরকম ক্রিয়াদি করতো। ওরকম ধুনো ধোয়া, তারপরে ওরকম সারা রাত ওরকম বিধুটে মন্ত্র উচ্চারণ করা, এইসব করতে করতে না মানে ওনার খুব শ্বাসকষ্ট উঠে যেত। তো তারপরে উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। যাই হোক, তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওর জ্যাঠাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং উনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন ওনাকে কিন্তু দিন 8 হসপিটালাইজ থাকতে হয়। এবার ওই যে দিন 8 উনি হসপিটালাইজ ছিলেন, সেই সময় তো আর এই ধরনের তন্ত্রক্রিয়া আদি এসব কোনো কিছুর বশবর্তী উনি ছিলেন না। তখন কিন্তু ওই যে খ্যাপাটে ভাবটা যে ওনার মধ্যে চলে এসেছিল সেটা কিন্তু অনেকটা কমে আসে এবং কিছুটা হলেও হসপিটাল থেকে ফিরে উনি স্বাভাবিক হন। কিছুটা উনি নিজে আস্তে আস্তে আবার ব্যবসার দিকে চোখ দিতে শুরু করেন এবং সবাই বাড়ির লোক মনে করে যে এবার হয়তো সিচুয়েশন একটু বেটার হচ্ছে। তো ওনার যে বাবা মা ছিল তারা ভাবলো যে ছেলের যদি আবার বিয়ে দেওয়া যায় তাহলে ছেলের সংসার হয়ে গেলে সে হয়তো খুব ভালো হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে যে ওই যে বাড়ি ছিল সেই ঘরের মধ্যে না মানে ওই যে ক্রিয়া আদি করতো বিভিন্ন রকমের উদ্ঘট যজ্ঞ, মানে সত্যি কথা বলতে কি যেগুলো করতো সেগুলো কিন্তু কোনো ভগবান বা দেবতার পুজো নয়, সেটা কিন্তু সম্পূর্ণরূপভাবে কালো বিদ্যা। এবং উনি এত ভয়ঙ্করভাবে এই জিনিসটার মধ্যে ঢুকে গেছিলেন যে ওনার শরীর খারাপও হয়ে গেল। এবার যখন উনি হসপিটাল থেকে বাড়ি ফিরলেন ওগুলো মানে ওনার ঘরঠর মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছিল, কারণ ওনার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মানে এই তন্ত্রক্রিয়ার মানে উদ্ভট উদ্ভট জিনিসপত্র থাকতো, সমস্ত ঘরঠর পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে দেয়। এবার উনি কিন্তু হসপিটাল থেকে এসে কিছুদিন খুব মানে একদম স্বাভাবিক ছিলেন, বাড়ির লোকের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতেন এবং ওনার বাবা মা ওনার জ্যাঠাকে কিন্তু বলল যে ভালো করে বোঝায় যে দেখ এগুলো আর করিস না, আমরা তোর আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তো জ্যাঠার খুব একটা ইচ্ছে ছিল না বিয়ে করার, কারণ তিনি কিন্তু তার প্রথম স্ত্রীকে যথেষ্ট সম্মান করতেন, ভালোবাসতেন। এবার যথারীতি তখন ওর জ্যাঠার বাড়ির লোক ভাবলো যে ঠিক আছে তাহলে প্রথম স্ত্রীর সাথে যতই আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে যাক ওরা একবার যোগাযোগ করবে যে তুমি একবার এসে আবার নতুন করে সংসার করো। তো যখন ওনারা ওনাদের ছেলের যে প্রথম যে স্ত্রী তার সাথে যখন যোগাযোগ করলো তো তখন জানতে পারে যে ওই মেয়েটির বিয়ে হয়ে গেছে আবার। এবার এই কথা শোনার পরে তো বাড়ির লোকের আবার একটু মন খারাপ হয়ে গেল যে মেয়েটার বিয়ে হয়ে গেল। তো তখন ওনার মানে ওনার আর কি বাড়ির লোকেরা মানে অর্ঘ্যর দাদু ঠাকুমা ভাবলো যে না এবার ওনারা ওনাদের ছেলের আবার দ্বিতীয় বিয়ে দেবেন। ওনার জ্যাঠার যে খুব ইচ্ছে ছিল বিয়েতে তা নয়, কিন্তু ওনারা একটা ভালো মতো দেখে শুনে মেয়েকে বাড়িতে নিয়ে এলেন বিয়ে করিয়ে ছেলের বউ হিসেবে। এবার এই যে মেয়েটিকে বিয়ে করিয়ে আনলো তাকে কিন্তু আগে থেকে জানানো হয়েছিল যে তাদের ছেলের এটা দ্বিতীয় বিয়ে। এবং সেই সময় কিন্তু মানে ওনার বাবা যেহেতু অর্ঘ্যর দাদু ব্যবসাটা দেখছিল তো মোটামুটি ব্যবসাটা ঠিকঠাক চলছিল। তো সেই মেয়ে বাড়িতে এলো। এবার সেই যে মেয়েটিকে বাড়িতে আনা হলো বিয়ে করে, সেই মেয়েটি না প্রথম থেকেই খুব লোভী স্বভাবের ছিল। সে ওর জ্যাঠাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করে। এবার যখন ওই মেয়েটি বিয়ে হয়ে এলো সে প্রথম থেকেই কিন্তু প্রচুর ডিমান্ড রাখত শ্বশুর বাড়িতে নিজের স্বামীর কাছে, আমার এটা চাই ওটা চাই, এবং সেই ডিমান্ড মেটানোর জন্য প্রচুর টাকার দরকার। এবং কোনো কিছু যদি তাকে বলা হতো যে এটা তোমাকে এখন দেওয়া সম্ভব হচ্ছে না, সে তখন বলতো যে আমি আমি তোমার বাড়িতে বিয়ে করে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছি, আমি জেনেই এসেছি যে তোমার এটা আমি দ্বিতীয় স্ত্রী। তো আমার তো এর আগে বিয়ে হয়নি, তোমার এর আগে দ্বিতীয় বিয়ে হয়েছে, এর আগে আর একটা বিয়ে হয়েছে, আমি তোমার দ্বিতীয় স্ত্রী, তো তোমার তো আমার জন্য এটুকু করাই উচিত। এরকম করে ওর জ্যাঠাকে কিন্তু নানান কথাবার্তা শোনাতো।
এবং সেই জায়গা থেকে আবার কিন্তু ওর জ্যাঠার একটা মানসিক পরিবর্তন হয় এবং উনি তখন বুঝতে পারেন যে ওনার এই দ্বিতীয় স্ত্রীকে খুশি করতে গেলে ওনার প্রচুর টাকার দরকার। আর প্রত্যেকটা পদে পদে সেই যে বউ ছিল সে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেদেরকেও নানান কথা শোনাতো, যেহেতু তাদের বড় ছেলের এটা দ্বিতীয় বিয়ে। বিভিন্নভাবে টাকা পয়সা ডিমান্ড করতো, দামি দামি জিনিস ডিমান্ড করতো এইরকম। এরপরে ওর জ্যাঠা কিন্তু খুব সন্তর্পণে, খুব বাড়ির লোককে একেবারে আড়াল রেখে উনি কিন্তু আবার পিছনে পিছনে ওই তান্ত্রিকদের সাথে আবার যোগাযোগ স্থাপন করলেন এবং তাদেরকে বললেন যে আমি তো একটা ক্রিয়া আদি করছিলাম, কিন্তু আমি তো সেটা সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি বাড়িতে যেটা আগে করতে পারতাম আমি এবার সেটা আর বাড়িতে করতে পারবো না, আমাকে বাড়ির বাইরে কাজ করতে হবে। তো তখন তারা বলল যে ঠিক আছে, তোমাকে তাহলে এখানে সপ্তাহে 2-3 দিন আসতে হবে, এসে এখানে তোমাকে ক্রিয়া আদিগুলো করতে হবে, আর খুব ছোট ছোট জিনিস আমি দেবো, সেগুলো তোমার ব্যবসার ওখানে, তোমার বাড়িতে, এবং যাতে তোমার বউ তোমার কথা শোনে, তোমাকে সম্মান করে, সেরকম কিছু জিনিস আমি তোমাকে দিয়ে দেবো। তাহলে তোমার ব্যবসাও ভালো চলবে, তোমার স্ত্রীও তোমাকে সম্মান করবে। এবার এই অর্ঘ্যর জ্যাঠা হয়তো কোথাও খুব সহজ সরল মানুষ ছিলেন, যেটা আমার মনে হয়। উনি কিন্তু এই তান্ত্রিকদের মানে ফাঁসানোতে দ্বিতীয়বারের জন্য ফেঁসে গেলেন এবং উনি বিশ্বাস করলেন যে যেহেতু ওনার দ্বিতীয় স্ত্রী ওনাকে খুব একটা সম্মান করতো না, ওনার সাথে খুব একটা ভালোভাবে যে কথা বলতো তাও নয়, বিভিন্ন সময় ওনাকে নানান আকাতা কুকথা শুনিয়ে দিত, উনি ভাবলেন যে এই তান্ত্রিকদের কথা মতো যদি উনি ক্রিয়া আদি করতে পারেন তাহলে হয়তো দুটোই সলভ হয়ে যাবে, ওনার কাছে প্রচুর টাকাও চলে আসবে, সেরকম খাটাখাটনিও করতে হবে না, আবার ওনার এই দ্বিতীয় স্ত্রী ওনাকে সম্মান করবে, ওনাকে ভালোবাসবে। এই জায়গায় কিন্তু উনি সব থেকে বড় ভুলটা করে ফেলেন। এবারে আস্তে আস্তে উনি যেহেতু সপ্তাহে 2 থেকে 3 দিন ওই বারুইপুরে গিয়ে ওই তান্ত্রিকদের সাথে বিভিন্ন সময় থেকে বিভিন্ন ক্রিয়া আদি উনি করা শুরু করলেন এবং সেই ক্রিয়া করে হয়তো একটু সেই ক্রিয়া আদি ছাই বা কোনো কালো কাপড়ের টুকরো করে কোনো একটা জিনিস এনে উনি কখনো হয়তো নিজের ঘরের যে দরজা সেই দরজার উপরে লাগিয়ে রাখতেন, কখনো সেই ছাই একটু আধটু নিয়ে ঘরের যে চৌকাঠ সেখানে একটুখানি দিয়ে রাখলেন, এরকম নানান ক্রিয়া আদি উনি শুরু করেন। এবার ওনার যে বাবা মা ছিলেন, মানে এই অর্ঘ্যর দাদু ঠাকুমা, তারা না একটা কিছু সন্দেহ করেন যে ছেলে কোথায় যাচ্ছে, ছেলে ব্যবসায় যাচ্ছে না। তখন ওনাদের মনে হয় যে ছেলে আবার ওই ক্রিয়া আদি করতে সেদিকে আবার বশবর্তী হয়ে যাচ্ছে না তো। তো তখন ওনারা না ওনার ছেলেকে জিজ্ঞেস করে, তো স্বাভাবিকভাবে উনি অস্বীকার করেন। এবার এদিকে যেটা হলো যে ওই যে দ্বিতীয় যে স্ত্রী ছিল সে আস্তে আস্তে কিন্তু আরও রুদ্রমূর্তি ধারণ করে। সে বিভিন্ন সময় তার স্বামীর কাছ থেকে, তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা চাওয়া শুরু করে এবং সেই যে বউটি ছিল সে আবার এতটাই চালাক ছিল যে সে বিভিন্ন সময় টাকা পয়সা চেয়ে সেই টাকা পয়সা দিয়ে নিজে কখনো কোনো জিনিস কিনত, অথবা সেই টাকাটা সে তার বাপের বাড়িতে কাউকে পাঠিয়ে দিত। এরকম করে কিন্তু বাড়িতে নিত্য একটা অশান্তি লেগে থাকতো। আর এদিকে উনি যেহেতু মানে ওর জ্যাঠা যেহেতু মানে এতটা সময় ওই তন্ত্রক্রিয়া আদি কালোবিদ্যার চর্চায় দিতেন, মানে ওনার স্ত্রী ওনার কথা শুনবে, ওনার ব্যবসায় প্রচুর লাভ হবে, এগুলোর আশায় কিন্তু সেদিকে যতই উনি বেশি ঝুঁকছিলেন ফল কিন্তু ঠিক তার উল্টো হচ্ছিল। ব্যবসা মন্দা যাচ্ছিল দিনের পর দিন, ওনার স্ত্রীর সাথে ওনার ঝগড়া বিবাদ আরও বেশি বাড়ছিল, করে সংসারের মধ্যে কিন্তু একটা মানে বীভৎস অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। এইবারে একদিন যখন এরকম প্রচণ্ড ঝগড়া অশান্তি হয়, তো তখন ওই মানে যে তান্ত্রিক 3 জন ছিল তার কাছে গিয়ে ওর জ্যাঠা বলে যে কিছুই তো আমার ভালো হচ্ছে না, আমি এত কিছু করছি তো সব কিছুই তো খুব খারাপ হচ্ছে, তো এগুলো ভালো কি করে হবে সেটা বলুন, কি করে আমি খুব তাড়াতাড়ি সব কিছু আমি সিচুয়েশান ঠিক করতে পারি। তো ওই 3 জন যে ছিল সেই মানে কালো বিদ্যার আর কি পূজারী যারা, তারা তখন একটা ফন্দি আটে। যেহেতু ওর জ্যাঠা টাকা পয়সা ব্যবসা করতো, কিছু টাকা পয়সা ছিল, তো প্রত্যেকবার এইরকম কাজ করানোর নামে ওর জ্যাঠার থেকে কিন্তু এই 3 জন কালো বিদ্যার তন্ত্র সাধকরা এরা কিন্তু পয়সা নিত। তো তখন যখন দেখছে যে এই লোকটা এবার জিজ্ঞেস করছে, তখন তারা বলে যে দূর থেকে এইসব ক্রিয়া আদি করলে হবে না, আমাদেরকে তোমাদের বাড়ি যেতে হবে,
বাড়ি গিয়ে যদি আমরা একটা বিশাল করে যজ্ঞ আদি করি তাহলে তোমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এবার ওর জ্যাঠা একটু বিপদে পড়ে গেল, কারণ ওনার বাবা মা এগুলো পছন্দ করতেন না। তার মধ্যে ভাবছে যে স্ত্রী কি ভাববে, যেরকম করে হঠাৎ করে কেন যজ্ঞ হচ্ছে। তো তখন ওর জ্যাঠার মাথায় একটা বুদ্ধি আসে। ওর জ্যাঠা তখন ভাবে যে বাড়িতে ব্যাপারটাকে অন্যভাবে বলবে, যেহেতু ওই 3টে তান্ত্রিক এর আগে কেউ কখনো দেখেনি। তো ওর জ্যাঠা তখন নিজের স্ত্রীকে ডেকে এবং তার বাবা মাকে ডেকে বলে যে ব্যবসায় উন্নতির জন্য উনি একটা পুজো করাতে চায়, মানে প্লেন এটাকে একটা পুজো হিসেবে উনি দেখায়, যেটা পুজো করাবে এবং সে তার জন্য একটু যজ্ঞ হবে, তো উনি করতে চায়। তো খুব স্বাভাবিকভাবেই বাড়ির লোক বলে যে ঠিক আছে, পুজো করানো তো খারাপ নয়, ভালো কথা। এবার ব্যাপার হচ্ছে যে উনি যে পুজোর নামে কোনো কালো তন্ত্রের সাধনা ওনার বাড়িতে করতে চলেছে, সেটা কিন্তু এই অর্ঘ্যর দাদু ঠাকুমা বা অর্ঘ্যর বাবা বা তার নিজের যে স্ত্রী, কেউ এটা ব্যাপারটা বুঝতে পারল না। এবার একদিন যেটা হয়েছে, একটা নির্দিষ্ট দিনে বলা হয়েছে যে ওই দিন ওরা আসবে, ওই 3জন। এবার একটা পুজোয় কি কি লাগতে পারে, পুজোয় ফুল লাগে, চন্দন লাগে, সিঁদুর লাগে, ভোগ আদি প্রসাদ যা লাগার লাগে, এরকম নানান জিনিস তো লাগে। এবার অর্ঘ্যর যে দাদু ঠাকুমা, তারা জিজ্ঞেস করেছে যে আচ্ছা পুজো হবে, পুজোয় কি কি আনতে হবে, সেটা আগে থেকে লিস্ট করে রাখা হবে। তো তখন না ওর জ্যাঠা বলে যে না না, যা লাগবে সব আমি ব্যবস্থা করবো, তোমাদেরকে কিছু করতে হবে না। আর বিশেষত ওনার স্ত্রীকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি ওই দিনটা বাড়িতে থেকো না, তুমি বরং বাপের বাড়ি চলে যাও। এবার ওনার স্ত্রীকে বলেছে বাপের বাড়ি যেতে, কিন্তু কোথাও একটা ওনার সেই স্ত্রীর সন্দেহ হয়। উনি বলেন যে না, আমি বাপের বাড়ি যাব না। যাই হোক, তো সে বাপের বাড়ি গেল না। আর এই ক্রিয়া আদি করতে যা যা জিনিসপত্র লাগবে, সেই সমস্ত জিনিস আনার দায়িত্ব কিন্তু ওর জ্যাঠা নিয়ে নিল। যাই হোক, তো সেই যে জিনিসপত্রগুলো এসেছিল, অর্ঘ্যর বাবা কিছুটা দেখেছিলেন, সেগুলো হচ্ছে গিয়ে মানে অদ্ভুত রকমের, যেগুলো নাম শুনলেও অনেকে ভয় পেয়ে যাবে। যেমন প্রচুর পরিমাণে কালো তিল, প্রচুর পরিমাণে সর্ষে, কালো সর্ষে, ঠিক আছে, মানে মরা পায়রা, তারপরে মরা ব্যাঙ, এরকম টাইপের কিছু জিনিসপত্র দেখছে যে সাজানো হয়েছে। এবার স্বাভাবিকভাবেই এগুলো দেখে ওনার বাড়ির লোক খুব অবজেকশন দেয়, বলে যে এটা কী পুজো হবে যে এই রকম জিনিস লাগছে, এবং প্রচুর প্রচুর কাঁচা চাল। তো স্বাভাবিকভাবেই বাড়িতে বলেছে যে এগুলো কেন। তো তখন ওর জ্যাঠা খুব রেগে যায়, বলে যে দেখো আমি যেটা করছি সেটা আমি ভালোর জন্য করছি, তোমাদের যদি মনে হয় তোমরা এই পুজোয় থাকবে তাহলে থাকো, যদি মনে হয় থাকবে না তাহলে তোমরা একদিনের জন্য কোথাও চলে যাও, কিন্তু আমি এটা করব। এবার ওনার স্ত্রীরও খুব অবাক লাগে। আবার ওনার স্ত্রী যেহেতু খুব লোভী প্রকৃতির ছিল, তো ওনার জ্যাঠা যখন তার স্ত্রীকে বলে যে এগুলো করলে অনেক টাকা আসবে আমাদের কাছে, ওনার স্ত্রী আবার সেটাকে সমর্থন করে এবং ওনার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে বলে যে আপনারা বাধা দেবেন না, এটা করলে অনেক টাকা আসবে। সে খুব লোভী প্রকৃতির ছিল, হয়তো সে বুঝেছিল যে এটা করাটা ঠিক না, কিন্তু সে বারণ করেনি, সে আর উল্টে ইন্ধন জুগিয়েছিল। এবার ঠিক সন্ধে নামার মুহূর্তে ওই 3জন তান্ত্রিক এলেন এবং সেই 3জন তান্ত্রিকের মধ্যে একজন লাল বস্ত্র পরেছিল এবং 2জন কালো বস্ত্র, মোটা করে সিঁদুরের টিপ, মানে তাদেরকে দেখে কোনোভাবেই মানে সাধক বলতে আমাদের চোখের সামনে যেরকম একটা দিব্য মূর্তি আসে, সেরকম কোনো কিছুই কিন্তু তাদের চেহারায় বিন্দুমাত্র ছিল না। এবং তারা যখন ওই যজ্ঞ করে, মানে ওনাদের বাড়ির সামনে একটা বারান্দা ছিল, তো সেই বারান্দায় ওই যজ্ঞ আদি শুরু করলো। এবং সেই যজ্ঞের যে মন্ত্র, সেই মন্ত্রের যে এক একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো কেউ কোনোদিন শোনেনি, খুবই উদ্ভট টাইপের। এবং ওই মরা পায়রা, ব্যাঙ, এরকম নানান আরও কয়েকটা জিনিস আছে যেগুলোর নাম আমি এখানে বলছি না, এগুলো দিয়ে অদ্ভুত রকমের ক্রিয়া আদি করা শুরু করলো। এবং যখন এই ক্রিয়া আদি শুরু হলো, তার আগে বলে দেওয়া হলো যে সমস্ত দরজা জানলা ঘরের বন্ধ করে দিতে। এবার শুধুমাত্র একটা ছোট জানলা, যেহেতু ওই ধোঁয়াগুলো বেরোবে তার জন্য একটা ছোট্ট জানলা খোলা রাখতে বলল। এবার সবাই ভাবছে যে ব্যাপারটা হচ্ছেটা কি, মানে উনি বলে দিচ্ছে কেউ কোনো প্রশ্ন করবে না। আর এই যজ্ঞ 3জন বসে রয়েছে, আর তার সামনে ওর জ্যাঠা বসে রয়েছে। ওর জ্যাঠাকে তো বিভিন্ন রকমের মানে ক্রিয়ার কথা বলছে, চোখ বন্ধ করে কিছু একটা হাতে দিচ্ছে, সেই হাতের যে জিনিসটা কখনো বলছে খেয়ে নিতে, কখনো বলছে যজ্ঞে কুণ্ডে দিতে, এরকম এমন এক একটা জিনিস মানে মন্ত্র বলা শুরু করলো। কিছুক্ষণ পর থেকে সবাই বাড়িতে বুঝতে পারছে
যে কীরকম যেন ঘরটা মাঝে মধ্যে ভূমিকম্প হলে যেরকম কাঁপে সেরকম করে কেঁপে কেঁপে উঠছে। ঠিক আছে, তো বাড়িতে সবাই একটু অবাক হয়ে যাচ্ছে, ওনার স্ত্রীও মাঝে মধ্যে অবাক হচ্ছে যে ব্যাপারটা হচ্ছেটা কি, কিন্তু উনি না মানে বারণ করছে না। এবার এমতাবস্থায় মানে অর্ঘ্যর দাদু ঠাকুমা তার স্ত্রীকে মানে ওনার বড় ছেলের বউকে বলছে যে তুমি একটু বারণ করো এগুলোকে করতে, আমার মনে হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। তো সে স্ত্রী তো প্রচণ্ড লোভী প্রকৃতির মানুষ, সে কোনো মতেই বারণ করছে, বলছে না এটা করলে যখন টাকা আসবে বলেছে তো দেখা যাক, টাকা যদি আসে সেটা ক্ষতি কী। এরকম করে একটা স্টেজে মানে সবাই দেখেছে যে ওর জ্যাঠাকে আগুনের উপরে হাত রেখে তার উপরে সেই মরা পায়রাটাকে রেখে কিছু উদ্ভট রকমের মানে মন্ত্র বলা শুরু করে, যেটা দেখে কিন্তু দাদু ঠাকুমা রীতিমতো ভয় পেয়ে যায় এবং ছেলেকে মানে বারণ করার চেষ্টা করে, এবং সঙ্গে সঙ্গে ওই তান্ত্রিকদের মধ্যে একজন এসে সে বলে আপনারা কিছু করবেন না, এটা করলেই ওর জীবনে উন্নতি হবে। এবং বুঝতে পারছে যে ওর জ্যাঠা রীতিমতো হাতে তাত লাগছে, হাত পুড়ে যাচ্ছে, এবং সেও তখন একটা এমন হয়ে গেছে যে সে ওগুলোর মধ্যে মানে কষ্ট হলেও সে ওই ক্রিয়াদি মানে করেই যাচ্ছে এবং এমন মন্ত্র বলছে, এমন কিছু হচ্ছে যে ঠিক এই যজ্ঞ শুরুর 1.5 ঘন্টা পর থেকে ঘরের মধ্যে মানে বদ্ধ ঘর তো, একটা শুধু ছোট জানলা খোলা রয়েছে এবং সেই জানলার দিয়ে যে খুব একটা হাওয়া আসছে তা কিন্তু নয়। সবাই বাড়িতে বুঝতে পারছে যে ঘরের মধ্যে কিছু একটা মানে মানে প্রবল হাওয়া টাইপের মাঝে মধ্যেই ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটা একবার যজ্ঞকুণ্ডের কাছে আসছে, যজ্ঞকুণ্ডের কাছ থেকে পুরো ঘরের মধ্যে যেন তাণ্ডব চালাচ্ছে, ঘরের টেবিলের উপরে জিনিসপত্র পড়ে যাচ্ছে, রান্নাঘর থেকে বাসন পড়ে যাচ্ছে, ঘরে যে জিনিসপত্র রাখা শুধু শুধু সেগুলো পড়ে যাচ্ছে। এবার এগুলো দেখে কিন্তু সবার একটু ভয় লাগে, বিশেষত ওনার স্ত্রীর। কিন্তু তখন একটা এমন মানে ওই জিনিসপত্র ওই ক্রিয়াদি করতে করতে ওই কালো তিল দিয়ে ওর জ্যাঠা যেখানটা বসেছিল একজন তান্ত্রিক কী করেছিল, ওই কালো তিল দিয়ে না একটা বৃত্তের মতো করে দিয়েছিল, এবং সবাইকে বলে যে ওই বৃত্তটার বাইরে যেন মানে বৃত্তটার বাইরে ওর জ্যাঠা বেরোতে পারবে না যতক্ষণ না এরা বলবে, আর ওই বৃত্তটাকে পেরিয়ে মানে বাড়ির বাবা মা ভাই বা স্ত্রী যেই হোক সেও কিন্তু হাতটাও ধরতে পারবে না, যদি করে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। যাই হোক, তো এরকম হচ্ছে, আর ওনার বাবা মা ভীষণ ভয় পেয়ে গেছে, আর তখন অর্ঘ্যর বাবাও উপস্থিত ছিল, তিনিও খুব ভয় পাচ্ছেন যে ব্যাপারটা হচ্ছেটা কি। আর পুরো ঘরের মধ্যে ওরা একজন ছাড়া যে কিছু একটা ঘরের মধ্যে দাপট করছে, কিছু একটা যে ঘরের মধ্যে ঢুকেছে একটা শক্তি, সেটা কিন্তু সবাই সেই প্রেজেন্ট বুঝতে পারছে। এইরকম করতে করতে ওনার জ্যাঠাকে মানে একদম যজ্ঞের শেষ সময় চলে এসেছে, তখন প্রায় রাত 1:45 বাজে। তখন বলে যে এবার একটা শেষ ক্রিয়া হবে, যেই ক্রিয়াটার মাধ্যমে নাকি ওই মরা ব্যাঙটা বেঁচে উঠবে। ঠিক আছে, এবং ওই মরা ব্যাঙটা যদি একবার বেঁচে ওঠে তারপরে সেই ব্যাঙটা ওদের বাড়ির সামনে একটা কিছু দূরে গিয়ে একটা পুকুর ছিল, তো সেই পুকুরে নাকি একটা প্লাস্টিকে করে গিয়ে পুকুরে ব্যাঙটাকে ছেড়ে আসতে হবে, তাহলে নাকি পুরো যজ্ঞটা সাকসেসফুল হবে এবং ওনার যা যা মনে অভীষ্ট ছিল সব কিছু পূরণ হয়ে যাবে। এবার এই ঘরের মধ্যে তাণ্ডব হচ্ছে, মাঝে মধ্যে একটা হাওয়া মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কেউ উঠতে পারছে না, কারোর ওঠা বারণ, তো সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তো ওর মা ভাবছে যে ঠিক আছে ছেলে যা করছে করুক, এরপরে ছেলেকে বোঝাতে হবে। এবার শেষ যে জিনিসটা সেইখানে কিন্তু মানে বলছে যে মানে ওর জ্যাঠাকে আর কি স্পেশালি বলছে যে তোমাকে কিন্তু এই শেষ ক্রিয়াটা খুব ভালোভাবে করতে হবে, যদি এই ক্রিয়া করতে গিয়ে তুমি কোনো ভুল করো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। এবার এটা শুনে তো মানে অর্ঘ্যর দাদু ঠাকুমা ভয় পেয়ে গেছে যে ক্ষতি হবে মানে এটা কি। তো তখন ওনার জ্যাঠাকে ওই তান্ত্রিক 3জন বলে একটা অদ্ভুত জিনিস করতে। ওই তান্ত্রিক 3জন ওর জ্যাঠাকে বলে মানে একটা ছোট্ট আর কি ধারালো জিনিস দিয়েছে, দিয়ে বলছে যে তুমি এইটা দিয়ে তোমার হাতের মানে বাঁ হাতের একটা কোণার দিক করে একবারে একটা ছোট্ট করে কাটবে নিজের হাতের কিছুটা অংশ, খুবই সামান্য অংশ হাতের তালুর সাইড করে একটুখানি কাটবে, এবং ওই তোমার কাটার পরে ওখান থেকে যে 3-4 ফোঁটা রক্ত পড়বে, বেশি না 3-4 ফোঁটা রক্ত পড়লেই হবে, তো সেই রক্তটা ওই মরা ব্যাঙটার
মুখের উপরে ফেলতে হবে, মানে মরা ব্যাঙটা অন্য হাতে ধরে থাকতে হবে, আর ওই বাঁ হাতের একটু মানে হাতের তালুর আর কি কোনা করে ছোট করে একটা হাতে কাটতে হবে, এবং সেই কাটাটা কিন্তু একবারে কাটতে হবে। এবার সত্যি কথা বলতে কি এই সময়টা এই সময়ের আগ দিয়েও ওনার জ্যাঠা মানসিকভাবে এতটা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, উনি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি ওনার জ্যাঠার তখন মানসিক পরিস্থিতিটা এমন ছিল যে উনি ওনার মানে বাবা মা কারোর কথা শুনতেন না, কেউ খাওয়ার দাওয়ার জোর করলে উনি খেতেন না। আর ওনার যে স্ত্রী ছিল তিনি সারাদিন খালি তার স্বামীকে অভিযোগ করতেন, তোমার এটা ভালো না, এটা তুমি কেন করনি, এত টাকা আমাকে কেন দাওনি, এরকম। মানে তিনিও যে তার স্বামীকে খাওয়ানোর জন্য বা খেতে বলবে যে ঠিক করে খাওয়া দাওয়া করো বা ভালো কিছু বলবে সেসব কিন্তু কিচ্ছু ছিল না। আর এই ক্রিয়া আদি করার আগে, যজ্ঞটা করার আগে উনি কিন্তু উপোস ছিলেন, পুরোটা সময়টা উপোস ছিলেন। এবার এই কথাটা যখন বলেছে ওই তিনজন তান্ত্রিক, তখন ওনার বাবা মানে অর্ঘ্যর দাদু বলে যে না, আমার ছেলে এরকম কিছু করবে না। তো তখন মানে ওই তান্ত্রিক তিনজন বলছে যে যদি না করে তাহলে কিন্তু এই যে এতক্ষণ ধরে যে ক্রিয়াটা করলো সেই ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে না। আর শুধু সম্পূর্ণ হবে না তাই নয়, আপনার ছেলের কিন্তু এতে অসুস্থ হয়ে যেতে পারে, কারণ এই ক্রিয়াটাই এমন ক্রিয়া নাকি। তো উনি এই ক্রিয়া নিয়ে অর্ঘ্য আরও কিছু লিখেছে, তা আমি অত ডিটেলস আর যাচ্ছি না। তো সেই ক্রিয়ার কি নাম, সেটাকে কেন করে, এগুলো নিয়ে অনেক কিছু আবার বলেছিলেন। এগুলো বলতে থাকলে এপিসোডটা আরও অনেক বড় হয়ে যাবে, কিন্তু শুধু এটুকু আমি আপনাদেরকে বলে রাখি, এই ক্রিয়াটা কিন্তু কোনো ঠাকুরের পুজোর ছিল না, সম্পূর্ণ রকমভাবে এটা একটা কালো বিদ্যে ছিল, যেটার মাধ্যমে মানুষের কখনো ভালো হওয়া সম্ভবই নয়, সেটা পরে ওরা বুঝতে পারে। যাই হোক, তো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই ক্রিয়াদি করার জন্য সেই সময় কিন্তু এই তিনজন যে তান্ত্রিক ছিল সে 15,000 টাকা কিন্তু নিয়েছিল। এই ঘটনাটা কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগের কথা বলছি, সেই সময় দাঁড়িয়ে তারা 15,000 টাকা নিয়েছিল, এবং সেই টাকা কিন্তু আগেই নেওয়া হয়ে গেছিল। এইবারে কি হলো, তো ওনাকে ওই ছোট্ট ধারালো জিনিসটা দিয়েছে, এবং দিয়ে ওরকম একটা হাতে বলেছে বা হাতটা এরকম করে ছোট্ট করে একটুখানি কাট করে সেখান থেকে যা 1-2 ফোঁটা রক্ত পড়বে সেটা ওই একবারে যেন ওই যে মরা যে ব্যাঙটা রয়েছে তার উপরে পড়ে। এবার ওর জ্যাঠা খুব শীর্ণকায় হয়ে গেছিলেন, মানসিক শারীরিক দুদিক থেকে উনি খুব বিধ্বস্ত অবস্থায় ছিলেন। মানে এসব করতে করতে না ওনার মাথাটা একটুখানি খারাপ মতো হয়ে গেছে, একটু খ্যাপাটে হয়ে গেছিলেন। এবার উনি যে মুহূর্তে ওই ধারালো জিনিসটা দিয়ে কাট করে, ওই হাতটা একটুখানি কেটে যায় ঠিকই, এবার সেখান থেকে রক্ত পড়তে থাকে, কিন্তু ওই সময়টা ওনার শরীর যেহেতু খুব দুর্বল ছিল, উনি মানে একদম অচৈতন্য হয়ে ঠাস করে সাইডে পড়ে যায়, এবং ওনার এই ঠাস করে পড়ে যাওয়ার মাধ্যমে ওনার হাত থেকে ওই ব্যাঙ পড়ে যায়, তারপরে সামনে ওই ক্রিয়া আদি যে চলছিল তার কিছু জিনিসপত্র পড়ে ঠরে গিয়ে জায়গাটা মানে একটা লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয়। এবার এই জিনিসটা দেখে ওই তিনজন যে তান্ত্রিক ছিল তারা না হড়বড়িয়ে উঠে পড়ে, তারা বলছে সর্বনাশ, মানে সর্বনাশ বলেছে মুখ থেকে প্রথমে। তো এরাও বাড়ির লোকেরাও খুব অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। তো তখন তো এই জ্যাঠার যিনি মা ছিলেন তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ছেলে চোখে মুখে জল দিচ্ছে, ছেলেকে সুস্থ করার চেষ্টা করছে। আর এদিকে ওই মানে যে তিনজন তান্ত্রিক ছিল তারা বলছে মানে মারাত্মক অঘটন ঘটে গেছে। তো সবাই যখন জিজ্ঞেস করছে যে কেন মারাত্মক অঘটন কেন ঘটেছে, তখন বলছে যে এই যে ক্রিয়াটা করা হচ্ছিল সেটা একটা বিশেষ শক্তিকে আহ্বান করা হয়েছিল। ওই যে ঘরের মধ্যে যে সবাই বুঝতে পারছে জিনিসপত্র পড়ে যাচ্ছে, একটা হাওয়া গতিবেগে ঘুরছে, বলছে তাকে আহ্বান করা হয়েছিল, কিন্তু সেই শক্তিটাকে কোনো কিছুর মাধ্যমে পাঠিয়ে দিতে হতো। ওই ব্যাঙটা নাকি জেগে উঠতো এবং সেই শক্তিটা নাকি তার মাধ্যমে চলে যেত। কিন্তু এখানে যেটা ঘটলো, এই কাজটা একবারে করতে হয়, কিন্তু সেই কাজটা একবারে হলো না, ব্যাঘাত ঘটলো, এবং তারা বলে এই কাজ অসম্পূর্ণ থাকলো, এই কাজ হওয়া সম্ভব নয়, এবং ওরা নিজেরা নিজেদের মধ্যে কিছু তন্ত্রমন্ত্র করে ঘরের মধ্যে কিছু জল ছিটিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এবং সবথেকে মারাত্মক বিষয় যেটা, ওর জ্যাঠার কিছুক্ষণ পরে হুঁশ ফেরে। কিন্তু সেই যে ওনার জ্যাঠার হুঁশ ফিরল, ওর জ্যাঠা কিন্তু একেবারে মানে অসংলগ্ন কথা বলা শুরু করলো, সে নিজের নাম বলতে পারছে না, মানে একদম সে পাগল পাগল অবস্থা তার। সে কোথায় সে কখনো ছটফট করছে, বলছে যে না আমি যজ্ঞ করব, সে জিনিসপত্র এদিক ওদিক করছে, মানে তাকে কোনোভাবে স্থির রাখা যাচ্ছে না, এরকম টাইপের।
আর এই সমস্ত দেখে ওর জ্যাঠার যে স্ত্রী ছিল সে না মানে বাবা গো মা গো বলে চিৎকার দিয়েছে। সে বলছে এ তো পুরো পাগল বাড়ি, এই বাড়ির লোকেরা বাজে, এই বলে সেই মানে ভোর হওয়া অবধি সে অপেক্ষা করে। সে ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে সে সোজা বাপের বাড়ি চলে যায়। আর এদিকে যেটা হলো, ওর জ্যাঠা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল। এই যে অসুস্থ হলো, তাকে ডাক্তার দেখানো হলো, তার ভিতরে যে মারাত্মক যে বেশ কিছু সমস্যা, নিজের নাম বলতে পারতো না, কিরকম অসংলগ্ন কথাবার্তা বলতো, খিদে পেলে বলতে পারতো না খিদে পেয়েছে, বাথরুমে যাওয়ার কথা বলতে পারতো না, মানে একটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তো ওনাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর উনি কিছুটা সুস্থ হন, কিন্তু উনি আর পুরোপুরি সুস্থ হলেন না। তো এরপরে ওনাকে বেশ কিছুদিন একটা রিহ্যাবে রাখার চেষ্টা করা হয়। সেখানে উনি গিয়ে কিছুদিন সুস্থও থাকেন, কিন্তু মাঝে মধ্যেই ওনার মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার দেখা দেয় এবং ওনার চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে উনি কিন্তু চিকিৎসা শাস্ত্র মতে পুরোপুরি সুস্থ, কিন্তু ওই যে কালো বিদ্যার সাথে নিজেকে উনি ওইভাবে জড়িয়ে ফেলেছিলেন, ওনার মধ্যে একটা অদ্ভুত আস্থা বিশ্বাস জন্মেছিল, সেটাই কিন্তু ওনার জীবনের সব থেকে বড় কাল হলো। উনি কিন্তু আর সুস্থ হলেন না। তো এইগুলো বিয়ের রাতে সেই শুনে ওনার মানে অর্ঘ্যমা খুব অবাক হয়ে যায়। বলছে যে তাহলে তোমার দাদা এখন কোথায় থাকে? তখন বলছে যে ওদের বাড়ির ঠিক পাশে আর একটা ঘর রয়েছে, মানে একটা ছোট জমি, সেটা ওদেরই। তো ওইখানে একজন 24 ঘন্টার লোক থাকে এবং এনারা তো যাতায়াত করে, ওইখানেই ওর জ্যাঠাকে রাখা হয়, একদম পাশে। তো ওর মা বলে যে আমি ওনাকে দেখতে চাই। মানে একটা মানুষ এভাবে জীবনে হয়তো একটা ভুল করেছে, কিন্তু তার জন্য সে মানুষটা আজও পস্তাবে। এবং ওই যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিককে বহুবার কিন্তু ওর মানে অর্ঘ্য দাদু ঠাকুমা যোগাযোগ করে যে আমাদের ছেলের এরকম অবস্থা, আপনারা কিছু করুন। তারা কিন্তু আর যোগাযোগ করে না। তারা বলে আমরা কিছু করতে পারবো না, যা ভুল করেছে আপনার ছেলে করেছে। তো পরের দিনই মানে ওনাদের বৌভাতের পরের দিনই অর্ঘ্যর মা কিন্তু ওখানে যায় এবং গিয়ে ওনার মানুষটাকে দেখে ভীষণ কষ্ট হয়। একা একা ঘরের মধ্যে থাকে, বাবা মা সবাই যায় প্রত্যেক মানে পাশেই যেহেতু যাতায়াত থাকে। কিন্তু তখন ওর মা ভাবে যে না, এই মানুষটাকে সবার সাথে রাখি। মানে উনি মাঝে মধ্যে উল্টোপাল্টা কথা বলতেন, তো বিশেষত যেহেতু ছোট ছেলের বিয়ে হচ্ছে সেই জন্য ওরা বড় মানে দাদাকে ওই ঘরটায় ট্রান্সফার করে দিয়েছিল। সব কিছু শুনে ওর মা ওই জ্যাঠাকে বলে যে না, উনি এই বাড়িতে সবার মধ্যে থাকুক। তো ওনার শ্বশুর শাশুড়ি বলে, অর্ঘ্যর দাদু ঠাকুমা বলে যে দেখো তুমি দেখে ভয় পেতে পারো, তোমার অস্বস্তি লাগতে পারে। তো তখন বলে যে না, আমার কিচ্ছু মনে হবে না, আপনারা ওকে ঘরেই রাখুন ওনাকে। তো অদ্ভুত বিষয় হচ্ছে, ভগবানের আশীর্বাদও আমি এটা বলবো যে অর্ঘ্যর মা বিয়ে হয়ে আসার 1.5 বছরের মধ্যে ওর জ্যাঠা কিন্তু অদ্ভুত রকমভাবে খুব সুস্থ হয়ে উঠলেন। এবং এই সময়টায় ওর মা যেটা করেছিলেন, যে ওর মা যেহেতু রান্নাবাড়ি সেভাবে করতে হতো না, তো পুরো ঠাকুর ঘরের দায়িত্বটা ওর মা নিয়েছিলেন। তো ওর মা কী করতো, খুব পুজো আর্চা করতেন এবং ওই পুজো আর্চার সময় ওর জ্যাঠাকে মানে চেয়ারে করে বসিয়ে রাখতেন, বলতেন যে আপনি এখানে বসে পুজোটা দেখুন। একটু একটু করে ধূপ দেখানো, একটু একটু করে মোমবাতি দেখানো, এগুলো করে করে অদ্ভুতভাবে ঠিক 1.5 বছরের মাথায় কিন্তু ওর জ্যাঠা 90% সুস্থ হয়ে গেল। যে মানুষ বেশিক্ষণ বসতে পারতো না, ঠিকমতো কথা বলতে পারতো না, সেই মানুষের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন এলো। এবং যেটা অর্ঘ্য লিখেছে যে আজকের ডেটে কিন্তু ওর জ্যাঠা অনেক সুস্থ, মানে 95%ই সুস্থ। কিছু কিছু সমস্যা বয়সজনিত কারণে আছে, কিন্তু উনি ওনার নিজের ব্যবসাটা আবার নতুন করে শুরু করেছিলেন। মানে মোটামুটি উনি ভালোই আছেন, ওনাদের সাথে ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, পুজো আর্চা করে এবং উনি অনেক ভালো আছেন। এবং ওই যে দ্বিতীয় স্ত্রী, সে কিন্তু ওই দিনের পরে আর যোগাযোগ করেনি। এবং পরবর্তী সময় দেখা যায় যে স্ত্রী, সেই দ্বিতীয় স্ত্রী যাওয়ার আগে সে নিজের গয়না এবং ঘরে তার শাশুড়িরও আলমারি থেকে বেশ কিছু গয়না দামি জিনিসপত্র নিয়ে সে চম্পট দিয়েছিল। তারপর থেকে সে আর কোনো রকম যোগাযোগ করেনি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি প্রার্থনা করি সেই জ্যাঠামশাই খুব ভালো থাকুন। আর অর্ঘ্যকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।